আমি একজন আইনজীবী হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি যে বিচার বলতে আপনি কি বোঝেন? এটা কি এজাহার বা এফআইআর দায়ের করা, নাকি চার্জশিট, নাকি লোয়ার কোর্টের জাজমেন্ট, নাকি হাই কোর্টের জাজমেন্ট, নাকি অ্যাপেলেট ডিভিশন? তো এই সকল কিছু যদি আপনি ধরেন, একেবারে লাস্ট এন্ডে গিয়ে অ্যাপেলেট ডিভিশন হয়ে এসে একটা মামলা শেষ হতে কমসে কম আমাদের মতন দেশে 10 থেকে 20 বছর লাগে। তো বাংলাদেশে কি 20 বছর কোনো নির্বাচন হবে না? এই ব্যাপারগুলো ডক্টর ইউনূসের কাছে আমরা স্পষ্ট কিছু শুনতে পাচ্ছি না। আমরা বারবার বলছি আমরা ইলেকশনের রোড ম্যাপ চাই। বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যারা গত 15 বছর যে দেশের মানুষ কোনো নির্বাচন বলেন, ভোট বলেন, নিজের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়া বলেন, তার সকল কিছু থেকে বঞ্চিত হয়েছে। সো 17 কোটি মানুষ অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে আছে যে তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। এই ব্যাপারেও আমরা কোনো সুস্পষ্ট রূপরেখা পাচ্ছি না। আমাদের বলা হচ্ছে ডিসেম্বর টু জুন। ডিসেম্বর টু জুন মানে কিন্তু 6 মাস, ইন্দ্রজিৎ। এবং আপনি যদি নেক্সট ইয়ার ফেব্রুয়ারির দিকে তাকান, 2026-এর ফেব্রুয়ারিতে রমজান শুরু হচ্ছে, 1 মাস রোজা, তারপরে ঈদ, এর 2 মাস 10 দিন পরে আমাদের ঈদুল আজহা, তারপরে আপনার এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ঝড় বৃষ্টি, আপনি সবকিছু ক্যালকুলেট করলে দেখবেন যে আমাদের মতন দেশগুলোতে ফেব্রুয়ারির পর থেকে শুরু করে একেবারে নভেম্বর পর্যন্ত নির্বাচনের মতো কোনো পরিবেশ থাকে না। সো তাহলে আপনি কি বোঝাচ্ছেন জুন বলতে? আপনি কি বোঝাচ্ছেন 2026-এর সেই শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর? আমি জানি না ডক্টর ইউনূস আসলে কি করতে চাইছেন। এটা তো স্পষ্ট যে এই মুহূর্তে তারা নির্বাচন চাইছেন না, কিন্তু এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে এটা ডক্টর ইউনূস তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন এই মুহূর্তে চাইছেন না, নাকি যেসব ছাত্র নেতারা তাকে ক্ষমতায় এনেছেন এবং তারা এখনো অ্যাডভাইজার হিসেবে তার অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য এবং অবশ্যই একটি নতুন দল তারা গঠন করেছেন, তারা চাইছেন না? অ্যাকচুয়ালি এই না চাওয়াটা কার? ইন্দ্রজিৎ, এখানে প্রবলেমটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে আপনি কিন্তু এনসিপি কে আলাদা করতে পারবেন না। আমি এর বেশ কিছু উদাহরণ আপনাকে দেই কেন আলাদা করা যাবে না। নাম্বার 1, ডক্টর ইউনূস এক সময় বলেছিলেন যে ইট ইজ আ meticulously designed movement এবং there is a brain behind this movement, and he introduced someone as the brain behind the movement, and he was Mahfouz. Yes, absolutely, and he is now in the cabinet. So আপনি যদি এরপরে পরম্পরা, ঘটনা পরম্পরা একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন ডক্টর ইউনূস আবারও যখন বিদেশে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছে, তিনি বলছেন, সম্ভবত নিউ ইয়র্ক টাইমস কি, ইফ আই এম নট রং, উনি বলছেন যে আমি স্টুডেন্টদেরকে বলেছি তোমরা অবশ্যই রাজনীতি করবে, তোমরা অবশ্যই একটা পার্টি ফর্ম করবে, বিকজ তোমরা যদি রাজনীতি না করো এবং তোমরা যদি একটি দল গঠন না করো তাহলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে। সো হাউ ক্যান ইউ সেপারেট ডক্টর ইউনূস from those student leaders or from those NCP party members? Because আপনি কি এটা বলার চেষ্টা করছেন যে গত আগস্ট মাসের যে অভ্যুত্থান এবং সরকার পতন, তার পেছনেও মানে এই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলছেন, তাহলে এটা কি একটা মানে সাডেন চয়েস ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্যারিস থেকে নিয়ে আসলেন, নাকি এর পেছনে অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল এবং মোহাম্মদ ইউনূসও সেটার একটা অঙ্গ? ইন্দ্রজিৎ, যেহেতু আমি ইনসাইড ইনফরমেশন আমার কাছে নেই, সো এই ব্যাপারে সরাসরি উত্তর দিয়ে আমার কাছে কঠিন। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আমি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে বুঝতে পারি বা আমার মনে হয় যে এটা ডক্টর ইউনূস আসলে স্টুডেন্টের সঙ্গে ওনার হঠাৎ একটা চয়েস বা হঠাৎ করে ডক্টর ইউনূস আসা বিষয়টি তেমন নাও হতে পারে, এবং ওনার এই যে নির্বাচন দেওয়ার ব্যাপারে অনীহা, এটা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, একটা আনসার্টেনটি তৈরি করছে, বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে নিচ্ছে। বিকজ আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। আমাদের ঘরের পাশে মিয়ানমার, সেখানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছিল, তার আগে কিন্তু সরকার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নাই। যখন বিএনপি খুব স্ট্রংলি
প্রোটেস্ট করে, এট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী যখন স্ট্রংলি প্রোটেস্ট করে, তখন আমরা সরকারের তরফ থেকে শুনি না এটা একটা হিউম্যান নট করিডোর, একটা হিউম্যান কি জানি মানে একটা অন্য একটা ওয়ার্ড আমাদের মানে ওই নিরাপত্তা উপদেষ্টা ব্যবহার করলেন, হ্যাঁ, যে একটা এক্সাক্ট বা সামথিং, আই ফরগট দ্য এক্সাক্ট ওয়ার্ড, বাট হি অ্যাভয়েডেড দ্য ওয়ার্ড করিডোর। বাট দেখেন এটা তো একটা করিডোর বটেই, বলছে একবারে মানুষ সরিয়ে নেওয়া হবে না, শুধুমাত্র খাদ্য, ওষুধ, প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় জিনিস যাবে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সেটা একটা প্রশ্নচিহ্ন সবসময় আসে। একদম। এবং আপনি যদি গাজার অবস্থা দেখেন, আপনি যদি ইউক্রেনের অবস্থা দেখেন, আপনি দেখবেন যে এই করিডোর গুলো কোনো ভালো মানে খবর বয়ে নিয়ে আসে না যেই দেশ করিডোর দিচ্ছে তার জন্য। সো এই জায়গাটিতে আমরা দেখছি ডক্টর ইউনূসের ব্যর্থতা, আমরা দেখছি ডক্টর ইউনূস আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন উনি কি করতে চাইছেন এটা আমাদের কাছে খুব স্পষ্ট নয়। অ্যাট দ্য সেম টাইম যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে, যেখানে এমন একটি টার্মিনালের ব্যাপারে আলোচনা হচ্ছে যেই টার্মিনালটি খুব চমৎকার কাজ করে এবং গত বছর 30 লক্ষ মেট্রিক টন এক্সট্রা সার্ভিস দিতে পেরেছে ওই বন্দর, সেই বন্দরকে তিনি আপগ্রেড করবার জন্য কেন অনেকগুলো ইস্যু রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনি তুলেছেন, আমি এক এক করে আসছি, চট্টগ্রাম পোর্টের কথায় আসবো, কিন্তু তার আগে সেন্ট মার্টিন নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনি বলছেন যে একটা ইন্টারিম সরকার এবং ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক এবং সেখানে ইন্টারিম সরকারের রোল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেহেতু এটা ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু এই সরকারের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে আপনি কিভাবে দেখেন? কারণ আপনারা মানে বিএনপি বা অন্যান্য যেসব দলগুলি যারা প্রশ্ন তুলছেন, যারা বলছেন এই সরকারের ম্যান্ডেট খুব সীমিত, কিন্তু সরকারে যারা রয়েছেন তারা সেটাকে মনে করছেন না। তারা মনে করছেন এই সরকারের ম্যান্ডেট হলো রিফর্ম, আর সেই রিফর্ম একটা সময় সাপেক্ষ প্রসেস। তারা বলছেন যে পুরো যে সিস্টেমটি রয়েছে বাংলাদেশের, সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্য আইন আদালত, তারা সব কিছুই বদল চাইছেন। কোথাও গিয়ে কি এটা বাংলাদেশকে অ্যানার্কির দিকে ঠেলে দিতে পারে? আমি এই প্রশ্নটা এই জন্যই করছি কারণ এরকম অনেক মানুষের সাথে আমার নিজের ব্যক্তিগতভাবে কথা হয়েছে যারা আশঙ্কিত যে বাংলাদেশের সংবিধানও কি তাহলে বদলানো হবে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি আপনার প্রশ্নের উত্তর প্রথমে একজন আইনজীবী হিসেবে দিই, পরে একজন রাজনীতিবিদ হিসেবে দিচ্ছি। আইনজীবী হিসেবে এই সরকারের সোর্স অফ পাওয়ারটা কি? এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স, যেটা আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে। তো আর্টিকেল 106 অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট